আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। আবারও সবাইকে ঈদ মোবারক আমার এবং সোহাগের পক্ষ থেকে। আজকের আমাদের অতিথি হচ্ছে সোহাগ। ও আমাদের খুবই সফল একজন বন্ধু, যে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছে গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে। তো আমরা বেশি একটা সময় নষ্ট না করি, আজকে আমরা অলরেডি 12 মিনিট লেট। তো আমরা সরাসরি সোহাগের কাছে চলে যাই। সোহাগ, আমরা যদি আহ একটু জানতে চাই যে বর্তমানে আসলে তুই কোন জায়গাটাতে আছিস, কি হিসেবে জব করছিস? ধন্যবাদ বন্ধু। সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি শুরু করার আগে দুটি বিষয় আসলে হচ্ছে আমাকে এখানে অতিথি হিসাবে পরিচয় করে দেওয়া হচ্ছে। যদিও 2002 ব্যাচে আমরা সবাই বন্ধু, এখানে আসলে অতিথি হওয়ার সুযোগ কতটুকু আছে আমি জানি না। যেহেতু হোস্ট করছে না হয় সেক্ষেত্রে হয়তো অপরপক্ষে অতিথি হিসাবে পরিচয়। আমার মনে হচ্ছে না যে আমরা অতিথি। আর দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে যে সফল মানুষ, আসলে সফলতার সংজ্ঞা তো একেবারে আপেক্ষিক। যেটা আমি গত লাইভ যেতে আমাদের উজ্জ্বল যোগী বলেছি, বিষয়টা পুরোপুরি আপেক্ষিক। এখন আমি যে জায়গাটাতে আছি, আমাদের এমন অনেক বন্ধু আছে যারা এটার জন্য কখনো ট্রাই করে, ওরা কখনো মনেই করেনি যে এটা এমন বিশেষ কিছু যেটা তারা করতে পারবে। যেমন আমি আমি রতন এবং মিশন, আমাদের দুজন বন্ধু একসাথে বেড়ে ওঠা। রতন শুরু থেকে ব্যাংকের জন্য আগ্রহী ছিল, সে ব্যাংকে গিয়েছে। আমার অনেক বন্ধু আছে যারা সরকারি চাকরিকে কোনোভাবেই ওরা আসতে চায় না, ওরা মনে করে যে স্বাবলম্বী হবে ব্যবসা বা অন্য কিছুতে। আবার আমার মনে আছে আমার প্রথম যে ডিসি স্যার ছিলেন সিদ্দিকুর রহমান স্যার, স্যার বলছিলেন যে স্যার ডিসি অবস্থাটাকে বোঝাতে গিয়ে বলছেন স্যার হচ্ছে মধ্যম পর্যায়ের চাকর, আমরা যারা ইনিশিয়াল স্টেজে আছি আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেজের চাকর, আর যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব তিনি হচ্ছেন একটু উপরস্থ চাকর। আমরা আসলে সকলেই কম বেশি চাকর। তো এখানে আসলে সকল বলা যাবে না। বর্তমানে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আছি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আছি 2500 উপজেলায় কর্মরত। আমি আসলে যোগদান করতে শুরুতে কিশোরগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসাবে, তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর সহকারী কমিশনার ভূমি, যেটিতে আমরা এসিলেন্ট হিসাবে জানি। গাজীপুর জেলা কালীগঞ্জে এসিলেন্ট হিসাবে ছিলাম। আর 2500 উপজেলায় 2019 সালে ফেব্রুয়ারি থেকে এই হচ্ছে আমার আসলে বলার মতো বিষয়। থ্যাংক ইউ সোহাগ। বন্ধুরা, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা? কখনো যদি সাউন্ডের কোনো সমস্যা মনে হয় একটু আমাদেরকে জানাও। আর যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে তাহলেও আমাদেরকে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সঠিকভাবে নেটওয়ার্কটাতে আমরা ঠিক মতো আছি। তো ধন্যবাদ সোহাগ। আমরা আসলে উৎসাহী যে আমাদের মাঝখানে এমন বন্ধুরা আছে যারা ভালো ভালো পর্যায়ে তারা গিয়েছে। তো আমি যেটা জানতে চাইবো, আহ, আজকে এই জায়গা থেকে নিশ্চয়ই একদিনে আজকের এই জায়গাটা নিশ্চয়ই জন্ম থেকেই পাওয়া না, তাই না সোহাগ? তো নিশ্চয়ই ধাপে ধাপে আজকে, মানে আজকে যেখানে তুই আছিস সেটা নিশ্চয়ই এখন একদিনেই পাওয়া না। সেখানে নিশ্চয়ই ধাপে ধাপে আসতে হয়েছিল, অনেক পরিশ্রম করতে হয়েছে। সোহাগ, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। নিশ্চয়ই এখানে আসার পেছনে ধাপে ধাপে অনেক চেষ্টা প্রচেষ্টা, লাইফে অনেক কম্প্রোমাইজ স্যাক্রিফাইস অথবা অনেক অ্যাডজাস্টমেন্ট আছে, এটা আমি বিলিভ করি। তো মানে আমি তোর জীবনের কথা বলছি, যে তুই নিশ্চয়ই আজকে একদিনে এখানে আসিসনি। সেখানে নিশ্চয়ই ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক ধাপ, অনেক প্রচেষ্টা, অনেক পরীক্ষা, অনেক কিছুই তোকে ফেস করতে হয়েছে। তো আমাদের সাথে যারা বন্ধুরা আছে, আমরা আজকে তোর জীবনের গল্প শুনতে চাইবো। যে একদম ছোটবেলা থেকে যদি আমি বলি, তোর ছোটবেলাটা কেমন ছিল, সেইখানে তোর কি কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, অথবা মানে কেমন কেটেছিল ছোটবেলাটা? আসলে একই সবার ছোটবেলা তো একরকম কাটে না, তোর ছোটবেলাটা কেমন কেটেছিল? আসলে ছোটবেলা বলতে যেটা যে বয়সটা থেকে আমার বুঝার বয়স হয়েছে, এটা আসলে মূলত যখন সোহাগ, আমরা সাউন্ড শুনতে পাচ্ছি না। সাউন্ড শুনতে পাচ্ছি না। ক্লিয়ার কিনা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যেটা হচ্ছে আমি যখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, তখন আমি বেসিক্যালি ছিলাম গ্রামের স্কুল, যেটা আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া উপজেলা সাতক্ষীরা আম, কেটে কেটে যাচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কেটে কেটে যাচ্ছে। এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন ক্লিয়ার।
যেটা বলছিলাম যে আসলে আমার বেড়ে ওঠা একেবারে প্রত্যন্ত গ্রাম বলতে যেটা বোঝায় সেরকম একটি গ্রামে বেড়ে ওঠা। আর আমি আসলে পড়াশোনা করি হচ্ছে আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামে একটি হাই স্কুলে, সেটিও একেবারেই প্রত্যন্ত গ্রামে বোঝায়। ছিলাম স্কুল হোস্টেলে, ফলে দুরন্ত পড়ায় আমার শৈশব কেটেছে, মানে কিশোর বলা যাবে শৈশব কেটেছে, যেখানে আসলে কোনো বাধা ছিল না। চ্যালেঞ্জ বলতে এটুকু ছিল, যেহেতু স্কুল হোস্টেলে ছিলাম, টিচারদের একটা নজরদারির মধ্যে থাকলেও সর্বোপরি অভিভাবকদের নজরদারিটা সেভাবে ছিল না। তো সেখান থেকে খুবই দুরন্তপনা ছিলাম, দুষ্ট ছিলাম, খুব ছিল। তো যেটা হয়েছে, যেহেতু অভিভাবকদের সেভাবে সরাসরি সংস্পর্শে ছিলাম না, সেক্ষেত্রে কিছুটা তো বকে যাওয়ার সম্ভাবনা ছিল। তো কোনোভাবে পার হয়ে আসা আর কি, এটা একটা বিষয়। সেভাবে তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না আসলে ওই সময়টাতে, ছোটবেলাতে। তারপর এসএসসি যখন আমাদের 2002 সালে, আমাদের এসএসসি এসএসসি 2000 সালে, সকলে এটা জানি তখন নকলের একটা রমরমা প্রবণতা ছিল। পাশ করে আসা, তারপরে এইচএসসি তে ভর্তি হওয়া। আমার একটু মনে আছে, আমি পড়াশোনা করছি কলেজে, ওখানে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য ছিল নকল টকল করে যাতে পাশ করি। সেখানে ভর্তি হওয়া, পরবর্তীতে পরীক্ষা দেওয়া, সেখান থেকে আসা, সেই পর্যন্ত সময়গুলোতে আসলে চ্যালেঞ্জ বলতে তেমন কিছু ছিল না। তারপরে মূল চ্যালেঞ্জটা শুরু হয় আসলে যখন ইউনিভার্সিটির জন্য যখন আমি ট্রাই করি। টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা সোহাগ বন্ধু, আমরা বেশ কিছু কমেন্টও পাচ্ছি, আবার আমারও মনে হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, মানে কথাগুলো একটু ভেসে ভেসে আসছে, কেটে কেটে যাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ যে একটু দোল খাওয়ার মতো মনে হচ্ছে কথাগুলো। নেটওয়ার্ক লাইনটা কি আরেকবার একটু ইয়া করা যায়? আমি একটু দেখি আমার কি মনে হচ্ছে ফ্যানের আওয়াজের কারণে এরকম হচ্ছে কিনা। তো একটু দেখ প্লিজ। তো এর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের মাঝখানে অনেকেই অনেক কমেন্ট করেছে, তো আমরা কমেন্ট গুলোও নিব। তার মধ্যে সোহাগের আমরা ছেলেবেলার গল্পটা শুনে শেষ করি, তারপর কমেন্ট গুলো আমরা নিচ্ছি। ওকে সোহাগ, বল বল, তারপর থেকে বলতে থাক। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার এটা কাজ করছে না। হ্যাঁ, আমি এমনিতেই হুম বলবো। হুম। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? অবশ্যই, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে বেসিক্যালি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করি, যেটা আসলে অনেকেরই স্বপ্ন থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। তো আমি আসলে পরপর দুইবারে ট্রাই করি, কিন্তু আমি ইংরেজিতে আগেও একেবারে খারাপ স্টুডেন্ট ছিলাম, এখনো ইংরেজিতে খারাপ। যে কারণে আসলে আমি দুইবারের প্রচেষ্টা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আসলে চান্স পাইনি। তো না পাওয়াটা একটা আসলে ভেঙে পড়ার অন্যতম কারণ ছিল, যে ঢাকা ইউনিভার্সিটি হলো না, তার মানে মনে হয় কিছুই হবে না, বা আর কিছুই বোধহয় হচ্ছে না, এরকম একটা বিষয় ছিল আর কি। পরবর্তীতে ভিক্টোরিয়া কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের ভর্তি হওয়া, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করি, ওখানে ভর্তি হই, ওখান থেকে পড়াশোনা করা আর কি অ্যাকাউন্টিং এ, এভাবে আসলে কেটে যাওয়া আর কি সময়টা। তো সোহাগের কথা থেকে যেটা বুঝলাম যে ছোটবেলা থেকে আমরা যেমন একটা গার্ডিয়ানের তত্ত্বাবধানে থাকি, আমরা তো এমনিতেই ছোট মানুষ, তার উপরে আমরা পড়াশোনায় ফাঁকিবাজ। বাবা মা বলেই পড়ায় বসাতে পারে না, আর সেখানে যদি বাবা মা তদারকি না করে সেখানে পড়াশোনা করার তো প্রশ্নই আসে না। ছোট মানুষরা কি চাই, যে শুধু খেলাধুলা করবে, দুষ্টামি করবে, পড়াশোনা করবে না। স্বাভাবিকভাবে পড়াশোনা নিশ্চয়ই কারো কাছে ভালো লাগে না, কিন্তু এই সময়ের মধ্যেও সোহাগ যতটুকু মানে সেই জায়গাটুকু পড়াশোনাটা পার করে এসছে, এটা আসলেই মানে একটা সাবাসী দেওয়ার মতো, যে সে তো অ্যাটলিস্ট পড়াশোনা করেছে বাবা মার তত্ত্বাবধান না পেলেও। আমার মনে হয় সোহাগের এখানে মনে হয় কি নেটওয়ার্ক চ্যালেঞ্জ হচ্ছে না সোহাগ? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন আমি সোহাগ আমার সাথে একমত হবে কিনা যে ছোটবেলায় কেউ আসলে পড়াশোনা করতে আগ্রহ থাকে না, সবাই চায় খেলাধুলা করতে, বন্ধুদের সাথে স্বাভাবিক, ঘুরে বেড়াতে। স্বাভাবিক। তো সেই হেন তত্ত্বাবধারকি থাকলেও বাবা মার আমরা পড়াশোনা করি না, সেখানে তদারকি না থাকলে তো উড়নচণ্ডী বুধুর ঘাড়ে হয়ে গেল। আসলে আমি তো যেখানে পড়াশোনা করতাম, যে হোস্টেলে থাকতাম, হোস্টেলে আমাদের যিনি হোস্টেলের তত্ত্বাবধায়ক ছিলেন,
স্যার হয়তো বা 9টা বা রাত 10টা পর্যন্ত আমাদেরকে একটু পাহারা টাহারা দিতেন ঠিক মতো পড়াশোনা করে কিনা। তারপরে রাত 10টা থেকে পরদিন সকাল পর্যন্ত যে আমরা কি করতাম এটা আমরাই জানতাম, স্যার আর জানতো না। আমাদের ওই এলাকার এমন কোনো ডাব গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, আম বাগান, জাম বাগান, ওই জাম্বুরা এগুলো ছিল না যেগুলো আমরা চুরি করে খাই নাই আর কি। ওই এলাকার লোকদের কাছে আমরা কৃতজ্ঞ। ইভেন রাতের তো বেলা এই জেলেরা যে খালের মধ্যে মাছ ধরতো, সেই মাছও আমরা সকালবেলা দেখা গেছে এক পাকে নিয়ে এসে আমরা বাজারে বিক্রি করে দিতাম। আমাদের তো যিনি বলা বীর যায় না স্মৃতি, সব মাস্তি করে আসছিস, কোনো মাস্তি আর আমাদের বাদ নাই। আমাদের এই গণিতের এই যিনি শিক্ষক ছিলেন, উনি উনি ওনার মায়ের জন্য সুপারি কিনতেন। তো বাজারে আমাদেরকে সুপারি কিনতে পাঠাইতেন, আমরা মানুষের কাছ থেকে সুপারি পেড়ে নিয়ে আসতাম, মানে স্যারের কাছে বিক্রি করতাম, এমন সময় গেছে আমাদের। সেটাই। তো আমরা আসলে বলতে পারি যে এই যদি সোহাগ আজকে সেদিন নিজের আগ্রহে না পড়তো তাহলে আজকে সোহাগ ইউএনও হতো না। তার মানে সোহাগ যে ওই টাকা জায়গাটুকু পার করে আসছে এটাই অনেক বড় চ্যালেঞ্জ, যে বাবা মার তত্ত্বাবধান ছাড়া পাশ করে আসা ওই জায়গা থেকে ঝরে যাওয়ার মতো অবস্থা ছিল, সেখান থেকে বের হয়ে আসছে। তো অনেক বড় হ্যাঁ, একটা ব্যাপার। মজার বিষয় হচ্ছে তখন তো কিন্তু আমার স্বপ্ন ছিল অন্যটা। আমার স্বপ্ন ছিল অ্যাডভোকেট হওয়া, আইনজীবী হওয়া। কারণ বন্ধুদের সাথে তখন এত বেশি তর্ক করতাম, আমার সাথে তর্কে কেউ জিততো না। ঠিক আছে, তাই? আর ওই যে আচ্ছা। বাংলা বাংলা ছায়াছবি দেখতাম। ওই সময়কার এমন কোন না, বাংলা ছায়াছবি ছিল না যেটা আমি সন্ধ্যাকে দেখি নাই। দেখে তুই বললি তুই জানি কার সাথে তর্কে জিতস না, আর এখন দেখি উল্টা, তোর সাথে কেউ জিতলো না। যাই হোক, ওই মজার সময় কথা ওই বলি, যে সোহাগ সবসময় আমার সাথে কথা বলতে গেলে সোহাগ কমন একটা কথা বলে, তোর সাথে কথা বলে পারা যাবে না। আমরা আসলে একটা ছোট একটা পরিচয় আছে আমাদের, আমি আর সোহাগ আমরা একই সাথে কুমিল্লা ভিক্টোরিয়াতে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করি, তো অনার্স লাইফ আমাদের, অনার্স মাস্টার্স একসাথে পড়া। তো আমরা তখন থেকে চিনি আর কি, তো এই একটু দুষ্টামি ফান আমরা করি। হুম, যেটা বলছিলাম আমাদের সময়টাতে ছোটকালে তো এরকম বড় ভিডিওর ক্যাসেট ছিল, এরকম মোটা এরকম হ্যাঁ, হ্যাঁ, ভিডিওর ক্যাসেট ছিল। ওই দোকানগুলোতে 5 টাকা করে প্রতি শো দেখাইতো। হ্যাঁ। তো আমরা এরকম দিন গেছে, সপ্তাহে প্রায় 5 দিনে 5 দিন বা 7 দিনে 7 দিনই গিয়েছি ভিডিও দেখতে। সকালবেলা যেতাম, গিয়ে একেবারে রাত পর্যন্ত থেকে আসতাম। ওই সময় এমন কোনো বাংলা ছবি ছিল না যেটা দেখি নাই, এমন কোনো বাংলা ছবি ছিল না। মানে ক্লাস 9-এ যখন সেটাই। পড়ে, মানে এমন কোনো বাংলা ছবি ছিল না। তো ওখানে স্বাভাবিকভাবেই দেখা যেত যে নায়ক নায়িকাদের একটা পার্ট থাকতো, আইনজীবী পার্ট। ওটা দেখে দেখে উদ্বুদ্ধ হতাম যে একদিন আইনজীবী হবো, বড় আইনজীবী হবো। ঠিক আছে, তো ওই এভাবেই কাটলো আর কি, এসএসসি তে কোন রকম ছোটবেলার পাশ স্বপ্ন করা। আসলে, ছোটবেলায় কতটুকুই বা বুঝ থাকে ছোটবেলায়, তখন আর বুঝতে কি এরকম ফিল হওয়া। তো আমরা তারপরে, নেক্সট স্টেপে যাওয়ার আগে, জি বল। হ্যাঁ প্লিজ প্লিজ। না, তারপরে আমরা শুনি, আমরা তো আজকে তারপরে হচ্ছে কথা শোনার জন্য এসএসসি পাশ যাচ্ছি। করা। তো এইচএসসি তে তো ভর্তি হলাম, এমন একটা কলেজ সিলেক্ট করে ভাবলাম যে ওখানে গেলে অনেক নকল টকল করা যাবে। আমার সব বন্ধুরা সরকারি কলেজে ভর্তি হলো, আর আমি একটা বেসরকারি কলেজে গেলাম। হ্যাঁ, যে একা একা গেলাম, গিয়ে ভাবলাম যে ওখানে গেলে নকল টকল করে পাশ করা যাবে। তো আমার এখনো মনে আছে, আমাদের প্রথম দিন তো ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। আমি বইয়ের পাতা টাতা এরকম নিয়ে গেছি, যাওয়ার পরে ওই পরীক্ষার গেটেই চেক করে করে ঢুকাচ্ছে। তো ওখানে আমাদের মোহাম্মদুল্লাহ নামে একজন স্যার ছিলেন। স্যারকে বললাম, স্যার ভিতরে হ্যাঁ। কি নকল টকল চলবে? বলে যে সম্ভাবনা কম। বললাম, স্যার এই যে নিয়ে আসছি, বলে যেটা পোস্ট অফিসে দিয়ে আস, যদি নকল চলে তাহলে ভিতরে দিব, আর নাহলে দরকার নাই। তো আমার মনে হয় তো এইচএসসি তে কিন্তু আর নকল করতে পারিনি, এটা সত্যি। কিন্তু এসএসসি তে নকল করছে, এসএসসি তে বাংলাটা ছাড়া আর সব নকল করছে। ঠিক আছে, তো তো ইউএনও সাহেব যখন আজকে কোথাও ভিজিটে যাবে আর কাউকে নকল করতে দেখবে, তখন কি করবে ইউএনও সাহেব? অনেক সহনশীল থাকে। আল্লাহ। ছেড়ে দিবে যে আমি নকল করেছি বলে আজকে ইউএনও হয়েছে, তোমরাও নকল না, করো নাকি? ছেড়ে ছেড়ে দেয় বিষয়টা এরকম না। এটা তো একটা শিল্প আসলে, যদি ওরা করতে পারে, ধরা যদি না পড়ে আর কি। এটা শিল্প, আর এটা ভালো ছিল। আর ধরা পড়লে তো আসলে ছাড়ার সুযোগ নাই। সেটাই, বিষয়টা তাহলে হচ্ছে, ইউএনওর কাছ থেকে বুদ্ধি নিতে হবে কিভাবে করা যায় যেন ধরা না খাইতে হয়, করতে হবে করতে হবে ধরা না খেয়ে। আচ্ছা, আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে সোহাগ, আমরা আমাদের বন্ধুরা অনেক কমেন্ট করেছে, আমরা একটু সেই কমেন্ট গুলো নেই। আচ্ছা আমি কি আমাদের কমেন্ট গুলো দেখার সুযোগ আছে? লাইভ কমেন্টে ডান পাশে একটা অপশন আছে লাইভ কমেন্ট, ওখান থেকে দেখা যাবে। দেখতে পাচ্ছিস ডান পাশে একটা লাইভ কমেন্ট নামে অপশন আছে, কেটে বের হয়ে গেছিস।
সরি, আমি বোধহয় আউট হয়ে গেছিলাম। আমি দেখে দিচ্ছি, সমস্যা নাই, আমি বলছি। আমাদের এক বন্ধু বলছে ধন্যবাদ, আরেক বন্ধু বলেছে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধু তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি বন্ধু। আরেকজন বলছে কাজী ইশতিয়াক নেয়াজ রিয়াদ। রিয়াদ বলছে, রিয়াদকে তো চিনিস? হ্যাঁ, রিয়াদ বলছে ওয়েলকাম সোহাগ, ভেরি ইন্সপায়ারিং ফ্রম ইউ, ক্যারি অন নাহার, গুড টু সি ইউ অ্যাজ অলওয়েজ অ্যাজ এ হোস্ট। থ্যাংক ইউ রিয়াদ। সোহাগকে ওয়েলকাম জানিয়েছে। আরিফুর রহমান রাজীব বলছে বন্ধুরা কেমন আছো? আমরা ভালো আছি আরিফ। তাবাসুম সুলতানা নিনা, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধু তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মিজান, শুভকামনা সকল বন্ধুদের জন্য। রাইস, আমি ভুলতে আছি, সোহাগের কথা আমি জানতাম, ২,৫০০ আছে, দেখা হবে কোনো একদিন। রাইস উদ্দিন থ্যাংক ইউ বলছে বন্ধু। জানতো, তোর সাথে কোনো একদিন দেখা হবে। রাইসকে দেখা তুই হওয়ার চিনিস? প্রত্যাশা রইলাম। না, ঠিক ওইভাবে চিনি না, তবে দেখা হওয়ার প্রত্যাশা রইলাম। সোহাগ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার নাহার বোধহয় কোনো কারণে কানেকশন পাচ্ছে না, তো মানে হ্যাঁ, জাস্ট নাহার না, আসা পর্যন্ত আমি আর তুমি কন্টিনিউ করি। তো না, আসলে থ্যাংক ইউ। তোমার ইয়েটা যেটা বলছিলা, মেট্রিকের পরে ইন্টারের বিষয়টা একটু কোথায় ছিল এখন? আমি ছিলাম কুমিল্লা জেলারই, কুমিল্লা জেলাতে বরুড়া উপজেলা ফয়েলগাছা নামে একটা কলেজ আছে, ফয়েলগাছা ডিগ্রি কলেজ। আচ্ছা আচ্ছা ওখানে আসলে এটা ওখানে এখন পর্যন্ত কিছু ডিগ্রিতে অনার্স এর কিছু সাবজেক্ট আছে, বোধহয় অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এরকম কিছু সাবজেক্ট আছে। ইউনিভার্সিটি কলেজ বলা চলে এটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকেই এইচএসসি কমপ্লিট করা আর কি। তারপরে তো যেটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করা, দুইবার চেষ্টা করেও মানে ফেল মারা। ইংরেজিতে খুবই দুর্বল ছিলাম, এখনো দুর্বল আছে। দুবারে ইংরেজিতে কাঙ্ক্ষিত নাম্বার না পাওয়ার কারণে আসলে টিকতে না পারায়। তো তারপরেই হয়তোবা নাহারদের সাথে একসাথে পড়তে পারবো, সেই সৌভাগ্য হবে। সেই সৌভাগ্যের টানে হয়তোবা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ায়। আচ্ছা আচ্ছা। এই যে তোমাদের এক বন্ধু, ওই যে রফিকুল ইসলাম সোহাগ বন্ধু, তোমাকে হ্যাঁ, শুনে খুব ভালো লাগছে। আমিও ভিক্টোরিয়া কলেজের 2002-03 সেশনের ছাত্র, আমার ডিপার্টমেন্ট ছিল ইংরেজি। আর শুভকামনা তোমাদের আচ্ছা, জন্য। রফিকুল ইসলাম সোহাগ, ভিক্টোরিয়া সোহাগ, কলেজেরই 2002-03-এর। আচ্ছা আচ্ছা, নাহার জয়েন করছে আমাদের সাথে, তো নাহার মানে কন্টিনিউ করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাজমুল, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। আসলে আমার ল্যাপটপের চার্জ চলে গিয়েছিল, আবার চার্জার কানেক্ট করেছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সরি বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি তোমাদের মাঝে। থ্যাংকস ফর ইউর কোপারেশন। তো সোহাগ, আমরা কমেন্ট গুলো একটু নিয়ে নেই নাকি? তারপর আমরা আবার হ্যাঁ, নেক্সট হ্যাঁ, শুনবো, ইন্টারের গল্প তো জো শুনবো। হুকুম জাহাপনা। এখানে আমরা সবাই বন্ধু, কোনো যাপনা নাই। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে মিজান আহমেদের রাইস উদ্দিনের পর, তারপর হচ্ছে সুমি ফাতেমা ইসলাম। কথা ক্লিয়ার, থ্যাংক ইউ। ফাতেমা ইসলাম আরো বলেছে বাতাসের একটা সাউন্ড হচ্ছে এখন। ফাতেমা, আশা করি ঠিক আছে সাউন্ড। রনি ইসলাম ধন্যবাদ জানিয়েছে আমাদেরকে। মিজান আহমেদ, যে যেখানেই আছো সুস্থ থাকো, ভালো থেকো। তুমিও ভালো থাকো মিজান। নুরুল হুদা আশিক বলছে প্রথমে মনে করেছিলাম আমার এখানে তথা মালয়েশিয়ার নেটের সমস্যা, পরে দেখি না বাংলাদেশেই নেটের সমস্যা। নুরুল হুদা বন্ধু আশিক, এখন আশা করি ঠিক আছে, তুমি বুঝতে পারছো আমাদের কথা। যদি বুঝতে না পারো আমাদেরকে জানিও। মোস্তাফিজ তুহিন বলছে সাউন্ড ওকে ওকে, মনে হয় নেট সমস্যা। কি সোহাগ কেমন আছিস? আবু নোমান জিজ্ঞেস করছে কি সোহাগ কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আহ আছি আবু নোমান। বন্ধু, সবসময় ভালো থাকি, এখনো ভালো আছি, ভবিষ্যতে ভালো থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আবু নোমান ইনশাল্লাহ। জিজ্ঞেস করছে, আচ্ছা নুরুল হুদা আশিক বলছি শুনতে পাচ্ছি, তবে কথাগুলো দোল খেয়ে আসছে। আশা করি নুরুল হুদা এখন ঠিক আছে। শুনতে পাচ্ছি। মামা কেমন আছেন? কাউসারা হামিদ বলছে মামা হ্যাঁ কেমন মামা, আছেন? ভালো আছি মামা। মামা অনেক ভালো আছি মামা, আপনি কেমন আছেন? আশা করি মামাও ভালো আছে। মামা বাগিনা যেখানে, খারাপ থাকার সুযোগ নাই সেখানে। আচ্ছা, আরো অনেকেই অনেক কমেন্ট করেছে, তো আমরা সেই কমেন্ট গুলোতে যাওয়ার আগে আমরা নেক্সট আরেকটা পার্ট শুনি সোহাগের কাছ থেকে। কলেজ লাইফ, সোহাগ স্কুল লাইফ শুনলাম, ইন্টার লাইফও শুনলাম।
আমরা এর মধ্যে একটু কলেজ লাইফে যাওয়ার আগে বলি যে সোহাগ ইংলিশ নিয়ে যেই চ্যালেঞ্জটা ফেস করছে, এই চ্যালেঞ্জটা আমিও ফেস করেছি। ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক যেখানেই পরীক্ষা দিয়েছি, দেখা গেছে যে আমাদের সময় মনে হয় 4টা সাবজেক্টের উপর আমরা এডমিশন টেস্ট দিতাম, তাই না সোহাগ? হ্যাঁ, ইংলিশ 4টা, 25, বাংলা, বাংলা বাংলা, 25, ইংরেজি, বিজ্ঞান আর হচ্ছে বিশ্বভিত্তিক। বিজ্ঞানে না, বিজ্ঞান তো ডি ইউনিটে, কিন্তু গ না, ইউনিটে যদি বাংলা, দিতাম। বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান আর হচ্ছে বিষয়ভিত্তিক। অর্থাৎ যারা কমার্সে ছিল তাদের কমার্স থেকে আসতো, সায়েন্স যারা ছিল সায়েন্স থেকে হ্যাঁ, তো আমার দেখা গেছে যে সবগুলোতেই 20-22 করে হতো, ইংলিশে 10 তুলতে কষ্ট হয়ে যেত। মানে ইংলিশটা নিয়ে আমিও চ্যালেঞ্জ ফেস করেছি। কিন্তু আজকে যদি সোহাগকে দেখি বা আমরা আরো যারা বিভিন্ন বন্ধুরা আছে আমরা যদি দেখি যে আমাদের মাতৃভাষা বাংলা, তো ইংলিশ আমাদের অবশ্যই একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড চলে। তো সেই ইংলিশটা না জানলে আজকে অনেক বড় বড় কোম্পানি, প্রাইভেট কোম্পানিতে জব করা যায় না। কিন্তু তাই বলে হতাশ যে হতে হবে না, ইংলিশ ছাড়াও ইংলিশ একেবারে 100% পেরেই আমাদেরকে সব করতে হবে এমনও না। তার মানে আমরা যেন কেউ হতাশ না হই যদি আমাদের মতো, আমার মতো, সোহাগের মতো কেউ ইংলিশের চ্যালেঞ্জ ফেস করে থাকে। তো এটার জন্য হতাশ হওয়ার কিছু নাই, জীবনটা অনেক ছোট, না। তাই না আমার সোহাগ? আমার কাছে যেটা মনে হয়, বিষয়টা হচ্ছে এরকম, আসলে ইংরেজি নিয়ে আমাদের যেটা হচ্ছে, আমরা আসলে প্রপার এডুকেশনটা আমরা পাচ্ছি না। ইংরেজি আমরা যেভাবে শিখতে চাচ্ছি সেই শিক্ষার পদ্ধতিটা আমার কাছে মনে হচ্ছে যে দ্যাট ওয়াজ নট একেবারে একুরেট বলা যাবে। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইংরেজি কিন্তু আমাদের লাগবে, নিঃসন্দেহে লাগবে। আমি ইংরেজিতে দুর্বল ছিলাম, এখনো খুব বেশি সবল তা না, কিন্তু যেটুকু না হলে নয় সেটুকু কিন্তু আমাকে শিখতে হয়েছে পরে, সেটুকু আমাকে শিখতে হয়েছে এবং শিখে কিন্তু এই জায়গাটাতে আসতে হয়েছে। এবং যেটা হচ্ছে নিঃসন্দেহে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশ, আমরা যারা উন্নয়নশীল দেশ আছি, চীনের কথা ভিন্ন, জাপানের কথা ভিন্ন, তারা উন্নত দেশ, তারা অন্য ভাষা না শিখলে হয়। কাজের প্রয়োজনে, আমাদের উন্নতি অগ্রগতির প্রয়োজনে আমরা তাদের ভাষা শিখতে হবে, এটা কোনো মানে ব্যতিক্রম নেই। ইংরেজি আমাদেরকে শিখতে হবে। তবে আমি যেটা বলবো যে আমাদের আসলে যারা এখন আমরা যে পর্যায়ে আছি, এই পরামর্শ বা এই বক্তব্যটা আমাদের জন্য গ্রহণযোগ্য না হলে আমাদের ছোট ভাই বোন যারা আছে বা ভবিষ্যতে আমাদের সন্তানাদি যারা আসবে, পরবর্তী প্রজন্ম, যে বিষয়টা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। আসলে এটাকে ভালোবাসলে, কোনো কিছুকে ভালোবাসলে সেটা শেখা সম্ভব। আর যেটাকে পারি না বলে এটাকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এটাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে শেখার চেষ্টা করতে হবে। ইংরেজিটা আসলে আমাদেরকে শিখতে হবে, নিঃসন্দেহে শিখতে হবে। থ্যাংক ইউ সোহাগ, অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইসের জন্য। আসলে শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নাই, যেটা প্রয়োজন তো প্রয়োজন। আমি যদি ইচ্ছে করি, আসলেই কোনো কিছু অসম্ভব আমার পক্ষে না। তো আমাদেরকে সেখানে হতাশ না হয় বরং চেষ্টা করে যেতে হবে, এটাই চেষ্টা আমরা করতে সোহাগের হবে। কথা থেকে জানলাম। থ্যাংক ইউ সোহাগ। তো আমরা এখন শুনি একটু তোর কলেজ লাইফের কথা। কলেজ লাইফ তো তুই ভালো বলতে পারবি। কলেজ লাইফে আমার, রতন এবং মিশন, আমরা তিনজন বন্ধু ছিলাম। আমাদেরকে বিগ হাউস গ্রুপ বলতো অনেকে। বিগ হাউস, বিগ হাউস শব্দটার সাথে আপনারা বা বন্ধুরা সবাই পরিচিত কিনা জানি না। চুলকাইলে ভালো লাগে, পরে বোঝা যায় আর কি, টের পাওয়া যায়। যতক্ষণে চুলকায় ততক্ষণে ভালো লাগে। হ্যাঁ, বলা আছে দুনিয়াতে দুইটা জিনিস এটা মানে গোপন রাখা যায় না, একটা হচ্ছে নাকি টাক, আর একটা হচ্ছে এই বিগ হাউস গিরিটা। এই দুইটা নাকি গোপন রাখা যায় না। তো আমি, রতন, মিশন, আমাদের তিনজনকে বিগ হাউস ডাকা হতো। আমাদের সত্যি বলতে সেরকম কোনো মেয়ে বন্ধু ছিল না। এই যে নাহার এখানে আছে, আমাদেরকে কেউ দেখতে পারতো না। আমরা খুব দুষ্ট ছিলাম, একটু বখাটে টাইপের ছিল, আমাদের বখাটেপনাও ছিল। আমরা সেরকম ক্লাস করতাম না, কিন্তু প্রতিদিন কলেজে যেতাম আর কি। প্রতিদিন কলেজে যেতাম, স্যার আমাদের ক্লাসরুমও ঢুকতাম, কিন্তু ক্লাস সেভাবে করা হতো না। নাহার ভালো বলতে পারবে, আমার মনে হচ্ছে যে আমরা ফার্স্ট ইয়ার অল্প কিছুদিন ক্লাস করেছি, তারপর আর ক্লাস করিনি। হ্যাঁ, এবং মাস্টার্সেও ভিক্টোরিয়া কলেজে পড়ছি, একদিনও ক্লাসে যাই নাই, পেতাম তোকে। ক্লাস করতাম না, কিন্তু প্রতিদিন কলেজে যেতাম কিন্তু। তো আর একটা জিনিস হচ্ছে, ক্লাসরুমে না পেলেও তোদেরকে বিল্ডিং এর সামনে পেতাম, বিল্ডিং এর সামনে পাওয়া যেত বা মহিলা হোস্টেলের সামনে পাওয়া যেত না, করিডোরে পাওয়া যেত, করিডোরে পাওয়া যেত। আমাদের কলেজে একটা ভালো জায়গা ছিল যেখানে আমরা ইভেন বসতাম অন্য ঘাস অন্য পাড়তে। ভবনেও পাওয়া যেত। অন্য ভবনে পাওয়া যেত, বাংলা লিঙ্ক পয়েন্ট নামে একটা জায়গা ছিল আমাদের, ওখানে পাওয়া যেত নিয়মিত। সেটাই। তো ওখানেও পড়াশোনার যে বিষয়টা, আসলে স্টুডেন্ট লাইফে কেউই আমার মনে হয় না খুব সিরিয়াস যারা, তারা ছাড়া কেউ পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তারপরে ভালো কিছু করতে হবে, এরকম কেরিয়ারিস্টিক খুব কম আছে আমার মনে হয়। ওই সময়টা আসলে এনজয় করার সময়। যে যত কথাই বলুক, আমার কাছে যদি কেউ বলে যে পড়াশোনা যখন করবো, আমি বলবো যে তখন ওই সময়টাকে এনজয় করতে হবে, সময়টার মূল্য দিতে হবে। আমি কি হব না হবে এগুলো অনার্স শেষ করে বা
গ্রাজুয়েশন শেষ করে তারপরে চিন্তা করা যাবে। আর যারা খুব ভালো তারা তো চিন্তা করবেই, ব্যতিক্রম তো আছে। তো আমাদেরও চিন্তায় তখন এরকম কিছু ছিল না। ইভেন তো ভালো রেজাল্ট করতে হবে সেরকম চিন্তা আমার মাথায় ছিল বলে মনে হয় না। নাহার ভালো বলতে পারবে, না নিজে হয়তো বা ফার্স্ট ক্লাস পেয়েছে। আমাদের ব্যাচে 67 জন ফার্স্ট ক্লাস পেয়েছে, যেখানে আমি সেকেন্ড ক্লাস পেয়েছি। ঠিক আছে। তো কখনোই পড়াশোনাটাকে ওইভাবে ইম্পর্টেন্ট ছিল না, টাইমটাকে এনজয় করা ছিল ইম্পর্টেন্ট। আর মানে সবকিছু মিলে মানে কেরিয়ার নিয়ে চিন্তা করা বা ভালো কিছু করা এরকম কথা কখনো মাথায় আসেনি। তখন অবশ্য আমার ওই যে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তখন আমার টিচার হওয়ার স্বপ্ন ছিল। যে আমার একটা সবসময় একটা ভালো থেকে বিশ্বাস এবার ছিল যে টিচার। আমি ভালো। আচ্ছা, উকিল হ্যাঁ, থেকে টিচার। এবার টিচার। এবার টিচারে চলে আসছে, যেহেতু অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছি আর উকিল হওয়ার সুযোগ নাই, কমার্সে পড়াশোনা করছি, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো ওখান থেকে স্বপ্ন ছিল যে টিচার হবে, এবং আমি পাশাপাশি টিউশনই করতাম, প্রচুর ব্যাস পড়াতাম। আমি ভালো, বেসিক ভালো ছিল আমার। এটা আমি এখনো বলি যে আমার বেসিক খুব স্ট্রং ছিল অ্যাকাউন্টিং। ইস, মিস করলাম, এখনো তুই এত ভালো ব্যাচ মাস্টার ছিলি, জানতাম না তো। 100% আমি ভালো পড়াইতাম কিন্তু। এবং তুই আমরা ভালো আমরা বলতে পারবে, আমরা আমি মিস করলাম তাহলে। আমি রতন আমরা কিন্তু ওইভাবে প্রাইভেটও পড়া হয় নাই, তাই না? আমরা দুজন হ্যাঁ। একসাথে অনেক সময় কাটিয়েছি, একসাথে পড়েছি। তো তারপরে আসলে তো লাইফের যে মানে ইউ টার্নটা, ব্যাপারটা যেটা হচ্ছে, তোর মানে এই যে পড়াশোনা করতি না, তোর বাবা মা অভিভাবক তো স্কুল লাইফে না হয় কিছু না দেখতো না বলতো না, বাট কলেজ লাইফে। কখনো ছিল না। আমি আসলে আমার বলতে গেলে আমার টোটাল লাইফটা ছিল অনেকটা বাউন্ডারি টাইপের। আমি কখনোই কেন মানে মানে বাবা অভিভাবকদের মা, শাসন, বাবা মা কি কারণে মানে এতটা মানে ইয়ে ছিলেন, মানে এই বাবা মা তদারকি ছিলেন করতেন বলতে, না, বা কি বাবা সমস্যা মা কিছু? এইটাকে আসলে কিভাবে বলা যাবে। ধরো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট হয় আমার, মোটামুটি একটা খারাপ রেজাল্ট বলা যাবে না, মোটামুটি একটা রেজাল্ট ছিল, এসএসসি তো ভালো একটা মোটামুটি রেজাল্ট ছিল। ওরা হয়তো বা ধরে নিছে যে ছেলে ভালো, হুম। ঠিক আছে, ছেলে ভালো হলে অত শাসন করতে হবে না বা অত তদারকির দরকার নেই, এরকম একটা ধারণা হয়তো ওদের ছিল। বিষয়টা এরকম মনে হয় আমার কাছে। আচ্ছা, ওকে। তো তার মানে আমরা জানলাম যে কলেজ লাইফেও খুব একটা সিরিয়াস সোহাগ ছিল না। তারপরও মানে সিরিয়াস ছিল না, আবার প্রচুর ব্যাচ পড়াতো, নিজে পড়তো না কিন্তু আরেকজনকে পড়াতো। তো আসলে আমরা এতটুকু তো বুঝি যে নিজে পড়ায় না আরেকজনকে পড়ায়, তার মধ্যে কিছুটা হলেও তো আছে। তো তাহলে না যে আমার বেসিক ভালো ছিল, রেজাল্ট, নিঃসন্দেহে বেসিক ভালো ছিল। বেসিকটা ভালো ছিল, তো যে ছেলে স্কুলেও ফাঁকিবাজ ছিল, কলেজেও ফাঁকিবাজ ছিল, সে কিভাবে আজকে ইউএনও হলো? আমরা একটু সেই গল্পটা শুনবো যে এইটা তাহলে যেটা কিভাবে হয়েছে, সম্ভব আসলে। অনার্স যখন শেষ হয়ে যায়, তো যেহেতু আমরা কুমিল্লায় থাকি, আমার বন্ধুরা সবাই চলে আসে ঢাকায় বা অন্যান্য জায়গায়, ওরা চলে যায়, ওরা চাকরি বাকরিতে জয়েন করে। আর আমি কুমিল্লায় থেকে যাই। আমার অভিভাবক বলতে যে ছিল, আমার এক মামা ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, পরবর্তীতে ঢাকা চাকরি বাকরি করেন। উনি আমাকে একটা টার্গেট অনেকটা সেট করে দেয় এরকম, যে আইদার ইউ হ্যাভ টু বি এ বিসিএস ক্যাডার অর ইউ হ্যাভ টু বি এ গভর্নমেন্ট টিচার, মানে লেকচারার যেটাকে বলি আমরা। এন্ড দেন যদি এই প্রথম দুটাতে ফেল করো, ডাব্বা মারো, তাহলে তৃতীয় তোমার জন্য অপশন হচ্ছে ব্যাংকার। এরকম একটা টার্গেট সেট করে দেয়, এর বাইরে কোনো জায়গা তোমার অ্যাপ্লাই করার দরকার নাই। তো ফলে আমার অন্যান্য বন্ধুরা প্রাইভেট কোম্পানি টোম্পানিতে জয়েন করে, আমার আসলে জয়েন করা হয়ে ওঠে নাই। এটা গেল একটা। আর বিসিএস এর স্বপ্নটা আসলে আমরা যারা ভিক্টোরিয়া কলেজে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আমার যে সমস্ত বন্ধুরা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, তারা এটা জানে কিনা জানি না, নাহার বলবে, আমাদের আসলে এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা, সেটা থেকে আমরা পিছিয়ে আছি কিছুটা হলেও। তবে আমাদের পুঁথিগত বিদ্যা আমরা অন্যদের চেয়ে এগিয়ে আছি। এই দুইটা জায়গাতে আমরা একদিক দিয়ে পিছিয়ে আছি আর একদিক থেকে এগিয়ে আছি, ওই দুইটা বোধহয় একটা জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করে। তো আহ, তখন বিসিএস এর কোচিং কোচিং সেন্টার থাকে, ওই যে ফ্রি কোচিং। হ্যাঁ, দারুণ খবর, দারুণ খবর, ফ্রি কোচিং করানো হবে, এরকম ফ্রি কোচিং একদিন যাই বিসিএস এ। তো ওখানে যাওয়ার পরে 1 ঘন্টার বকবকানি শুনি। শোনার পরে বলে যে যদি আজকেই এডমিশন নেয় কেউ কোচিং এ, তাহলে 1,000 টাকা এডমিশন নেওয়া যাবে, আর যদি কালকে এডমিশন নেয় তাহলে 3,000 টাকা। ওখানে আমার এক বন্ধু ছিল, রফিকুল ইসলাম নাম। ও বলে যে দোস্ত ভর্তি হয়ে যাও। এই ভর্তি হই, এই কোচিং এ ভর্তি হই, ওখানে যাই। কিছু বড় আপু ছিল ওখানে, ওদেরকে দেখে দেখে যাই। পরবর্তীতে কোচিং টোচিং করি, ওখানে মডেল টেস্ট শুরু হয়। মডেল টেস্ট শুরু হইলে আসলে দেখা যায় যে শেষের দিক থেকে প্রথম হচ্ছি। হ্যাঁ, কোচিং এর যে মডেল টেস্ট। তখন আবার বাসায় চলে আসি। পরে আমার একটা বন্ধু ছিল সেলিম নাম, খুব ভালো ভালো স্টুডেন্ট, ও এখন আমেরিকা প্রবাসী। ও আসলে মূলত বিসিএস এর জন্য খুব ডেডিকেটেড ছিল, খুব, ওর একেবারে ডাই হার্ট সে চেষ্টা করে গিয়েছে।
তো ওকে দেখে দেখে আসলে আমার আমার আগ্রহ জন্মানো, চেষ্টা করার পরে যখন 29তম বিসিএস এ প্রথম আমি প্রিলিমিনারিতে আমি মানে সাকসেসফুলি যখন আমি ইয়ে করি, তখন সেই আসলে friend- ভিতরে এটা খুব বেশি। হ্যাঁ সরি, ওই ফ্রেন্ডটাকে যাকে দেখে এতটা আগ্রহ হয়েছে? সেলিম, আমার একজন বন্ধু, নাম হচ্ছে সেলিম। ও এখন ইউএসএ তে আছে। ওকে দেখে, ও খুবই ডেডিকেটেড ছিল বিসিএস এর জন্য, দিন রাত এক করে পড়াশোনা করতো। ওর জন্য ওকে দেখে দেখে আমার মধ্যে আগ্রহ জন্মানো আর কি। তো তো ওর তারপরে শেষ যখন পর্যন্ত 29তম বিসিএস হলো না, বিদেশে চলে গেল, আর তোর বিসিএস হয়ে গেল? না, ও পরবর্তীতে জয়েন করে ব্যাংকে, প্রথমে এক্সিম ব্যাংকে, তারপরে সে এমডিকে চলে যায় আর কি। ওর মিসেস আচ্ছা। ওখানে থাকে, সেভাবে চলে যাওয়া। আর আমার যখন প্রথমবার যখন আমার প্রিলিতে হয়ে যায়, প্রথমবার দিয়ে প্রথমবারে যখন হয়ে যায়, তখন আসলে ওই যে আগ্রহটা তখন খুব বেশি করে জন্মায় আর কি। তখন পরিশ্রম করেছে নিঃসন্দেহে, তখন পরিশ্রম করেছি, দিন রাত একাকার করে পড়েছি। 24 ঘন্টার মধ্যে এমন সময় গেছে যে 22 ঘন্টা 23 ঘন্টাও পড়াশোনা করেছি। ওই 2-3 মাস মানে দিন রাত এক করে ফেলছিলাম আর কি। এটাকে কি বলা যায়, ওই যে রোনালদোর মতো আর কি। রোনালদো এই গোল পোস্টের সামনে দাঁড়ায় থাকে, হ্যাঁ, সারাক্ষণ পরিশ্রম করে না, যেই মাত্র বলটা পায় কি এক কারিগরি করে বল দিয়ে দেয় আর কি, এরকম ছিলাম আর কি। আগাগোড়া ছিলাম বাউন্ডেলে, শেষের দিকে 3-4 মাস খুব সিরিয়াস হয়ে যায় আর কি। আচ্ছা। তো তখন আসলে আমরা এই প্রথমবার প্রিলিমিনারি হয়, প্রিলিমিনারি হওয়ার পরে কুমিল্লা ছেড়ে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আবার কোচিং টোচিং করে, রিটেনের কোচিং করি। থাকি হচ্ছে মগবাজারে, মধুবাগে। ওখান থেকে কোচিং করে, কোচিং শেষ করে আবার সরি, একটা ফোন আসছে, এটা একটু ডিসকানেক্ট করে নি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বাট ছবিটা আটকে গেছে। না, ওই যেটা হয়েছে, আমার এই মোবাইলটা কল আসতেছে, তো এই জন্য আমি জানি না এটা কিভাবে ইয়ে করে দেওয়া যায়। তো তারপরে ওই কোচিং করি, চেষ্টা করি। প্রথমবারে আমার হয় নাই, আসলে ক্যাডারে হয় নাই, নন ক্যাডারে হয়েছিল, পরিসংখ্যান কর্মকর্তা। তার পাশাপাশি ধানমন্ডিতে সাবস নামে একটা প্রতিষ্ঠান আছে, স্কুল অফ অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স স্টাডিজ। ওটাতে চাকরি করি, টিচিং প্রফেশনে জয়েন করি। পাশাপাশি তেজগাঁ মহিলা কলেজে জয়েন করি লেকচারার হিসাবে অ্যাকাউন্টিং এর। তো ওখান থেকে দুইটাই পাশাপাশি করি, একই সময় দুইটা চাকরি করি। ওখান থেকে এসে ব্যাংকে জয়েন করি। প্রথমে থার্ড অপশন দিয়ে শুরু, তারপর সেকেন্ড অপশন। জনতা ব্যাংকে চাকরি করে 3 মাস, ডাচ বাংলা ব্যাংকে করেছি 15 দিন, তারপরে সোনালী ব্যাংকে ছিলাম 9 মাসের মতো। তারপরে 31তম বিসিএস, 30তম বিসিএস আমার হয় নাই, কিন্তু 29-এ এত বেশি কনফিডেন্ট ছিলাম যে আমার হয়ে যাবে। তারপরে 30-এর প্রিলিতে ফেল করি। হ্যাঁ, 30-এর প্রিলিতে ডাব্বা মারি, অতিরিক্ত আত্মবিশ্বাসে আর কি। পরবর্তীতে 31-এ এসে আর কি সফলতা আসে, যেটা সফলতা বলা যায়, যেটাই বলা যায়। তারপরে হচ্ছে 31তম বিসিএস এ জয়েন করি। এই ছিল বেসিক্যালি পড়াশোনার যে বিষয়টা। তার মানে তো টিচার হওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হয়েছিল, তেজগাঁ মহিলা হ্যাঁ, কলেজে তাও আবার। তেজগাঁ মহিলা কলেজে, হ্যাঁ। সেটাই। তো আমরা আবার আরো আরো কিছু কথা আমরা গল্প এই করব সোহাগের সাথে। জি, সোহাগ বল, কিছু বল। আর তেজগাঁ মহিলা কলেজে কথা বলাতে এখন আবার মনে হয়েছে, আমি কিন্তু সে আইনজীবী হওয়ার স্বপ্ন কিন্তু ছেড়ে দেই নাই। আমি এখন তাই? আবার সেন্ট্রাল ল কলেজে ভর্তি হয়েছি, তুই যেটা জানিস। গুড, গুড। তেজগাঁ মহিলা কলেজে জীবন তো একটাই, যা তেজগাঁ স্বপ্ন এই জীবনেই তো পূরণ করে নিতে হবে। করে নিতে হবে। তেজগাঁ মহিলা কলেজে আমার আবার ওই যে ফার্স্ট ইয়ার ফাইনালের পরীক্ষা সিট পড়েছিল। তো ওখানে গুড। ওখানে আবার এখন স্টুডেন্ট হয়ে পরীক্ষা দিচ্ছে আর কি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সোহাগের সাথে গল্প করছি, অনেক কিছুই জানছি, গল্পের ছলে ছলে সোহাগ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে যাচ্ছে আমাদের জন্য, অনেক প্রেরণামূলক, অনেক যেটা আমাদেরকে ইন্সপিরেশন দেয়, এরকম অনেক কথাই বলে যাচ্ছে। দেখি যে সোহাগ কিন্তু আগাগোড়া, ও যদি পড়াশোনা অতটা আগ্রহ নাও থাকতো, তারপরে যখন সোহাগ চিন্তা করলো যে আমাকে এটা পেতে হবে, তখন কিন্তু দিন রাত এক করে সে চেষ্টা করেছে। তার মানে আমরা এটা বলতে পারি যে আরো আবার একটা সিনেমার ডায়লগও আছে না, যদি তুমি চাও কোনো কিছু পেতে, এই পৃথিবী তোমাকে সেটা দিতে একজোট হয়ে যাবে। তো এটা সত্যি কথা, হ্যাঁ, চেষ্টা কখনো ব্যর্থ হয় না। তো আমাদেরকে চেষ্টা। হ্যাঁ সোহাগ, কিছু বলবি? স্বপ্ন নিয়ে তো আসলে অনেক কথাই আছে। মানুষ কিন্তু স্বপ্নের মাঝে বেঁচে থাকে।
তারপরে আমরা ডেস্টিনি থেকে শিখেছি। ডেস্টিনি কিন্তু অনেক মজার মজার জিনিস শিখিয়েছে আমাদের। এবং একটা শ্রেণীকে কিন্তু উঠে দাঁড়ানো এবং সংগ্রাম করার যে প্রেরণা, সেটা কিন্তু ডেস্টিনি দিয়েছে। ডেস্টিনি কিছু খারাপ দিক থাকলে কিছু ভালো দিক আছে। ডেস্টিনির একটা ট্রেনিং এ গিয়ে আমি শিখেছি স্বপ্ন দেখো আকাশ পর্যন্ত, মেঘ তো ছুঁতে পারবে। অর্থাৎ স্বপ্নের পরিধিটা অনেক বড় হওয়া চাই। হ্যাঁ, ছোটখাটো স্বপ্ন দেখে লাভ নেই। ওরা শিখাতো সবসময় স্বপ্ন দেখো আকাশ পর্যন্ত, অসীম অসীম স্বপ্ন দেখা। ডেস্টিনি করি নাই, কিন্তু এই কথাটা আমি তোর মানে আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ডের সাথে আমার প্রায় বলা হয়। ও বলে কি আমি এত বড় বড় স্বপ্ন দেখি না। আমি বলছি শোনো, তুমি স্বপ্ন যদি দেখো 10 তুমি পাবো 5, আমি স্বপ্ন যদি দেখি 100 আমি পাবো 80। তো আমাকে 80 পেতে হলে 100 স্বপ্ন দেখতেই হবে। আমি যদি 10 দেখি তাহলে কিন্তু ওই ছোটটাই পাবো, কারণ আমার চেষ্টাটাও ছোটই থাকবে, যে আমি এর বেশি চাই না। তো আমি ডেস্টিনি না করলে সবার জীবনে মানে আমার জীবনে এটা খুব কাজে করে। যখন আমি বড় কিছু আশা করি তখন যে চেষ্টাটাও অনেক বেশি থাকে। না, বলাই হয় মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। তারপরে এপিজে আব্দুল কালামের তো বিখ্যাত উক্তি আছে, স্বপ্ন সেটা না যেটা তোমাকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা বুঝি নাই, তোমাকে ঘুমোতে কথা দেয় না। কেটে কেটে আসতেছে সোহাগ, আবার বল বলছি উক্তিটা। আমাদের ভারতের প্রয়াত রাষ্ট্রপতি যিনি ছিলেন, ওদের যে পারমাণবিক বোমার উদ্ভাবক ছিলেন এপিজে আবুল কালাম, উনিও বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমোতে দেয় না। মানুষ তার স্বপ্নের সমান বড়, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, স্বপ্নই তার একমাত্র বেলা। স্বপ্ন নিয়ে হাজার কথা আছে। মানুষ কিন্তু স্বপ্নের উপরে বেঁচে থাকে। আত্মহত্যা কখন করে মানুষ? আমার যেটা মনে হয়, আমি অনেক সময় প্রশ্ন করি কখন মানুষ আত্মহত্যা করে, তার সামনে যখন আর কোনো স্বপ্ন থাকে না। স্বপ্ন না থাকলে কিন্তু মানুষের কাছে বেঁচে থাকাটাই অর্থহীন মনে হয়, সবকিছু অর্থহীন মনে হয়। তো মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার স্বপ্ন শেষ হয়ে যায়। অতএব স্বপ্নটাই মানুষকে আসলে সবসময় লক্ষ্যের দিকে ধাবিত করে, স্বপ্নই মানুষকে একটা অন্তিম ইয়েতে পৌঁছে দেয়, একটা সফলতা বলি বা যেটাই বলি। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে, স্বপ্ন দেখার পরে ব্যর্থ হলে আমাকে মানে হেরে গেছি বা আমি শেষ, হতাশাটাকে টেনে নিয়ে আসা, এটা যাবে না, এটা কখনো করা যাবে না। আমার স্বপ্ন একবার পূরণ না হলে আবার চেষ্টা করবো, আবার না হলে আবার চেষ্টা করব, আবার না হলে খুব কম সংখ্যক মানুষ আছে যে প্রথমবারে স্বপ্নকে মানে মুঠোবন্দি করতে পারে। এরকম খুব কম সংখ্যক মানুষ আছে, এবং যারা সেটা করে সেটা ভাগ্যবান, সৌভাগ্যবান। কিন্তু যারা এটা সেটা করতে বলাই পারে হয়, না তার মানে এটা না যে তাকে ভেঙে পড়তে হবে, স্বপ্ন বদলাতে হবে, অথবা তাকে আরো এমন কিছু স্বপ্ন দেখতে হবে যেটা তার পক্ষে মানে সে তাকে আসলে এখন মনে করি আমি যদি স্বপ্ন দেখি যে আমি এলিজাবেথের নাতনি হতাম, তাহলে তো হবে না। আমাকেও কিছু বাস্তবসম্মত স্বপ্নই দেখতে হবে। এখন এমন কিছু দেখতে হবে যে আমাকে আসলে, এখন আমরা নিশ্চয়ই কেউ ছোট না, ছোটবেলায় যেমন তোর স্বপ্ন ছিল আমি উকিল হব, আমি টিচার হব, না বুঝেই স্বপ্নটা ছিল। বাট এখন আমরা যেমন বুঝে, এখন যদি আমরা চিন্তা করি যে আসলে আমি কোন সাইডটাতে আমার স্ট্রেংথ আছে, আমি যদি সেই সাইডটা নিয়ে স্বপ্ন দেখি, আমার মনে হয় না কেউ বিফল হবে। বাধা প্রতিবন্ধকতা আসবে, কিন্তু তাকে আসলে বুঝতে হবে তাকে কোন জায়গাটা নিয়ে স্বপ্ন দেখতে হবে। এখন আমি যদি স্বপ্ন, আমি পারি হচ্ছি ট্রেনিং করাতে, কিন্তু আমি স্বপ্ন দেখতেছি আমি সায়েন্টিস্ট হব, তাহলে তো আসলে হবে না। তো সেই স্বপ্নটারও নিশ্চয়ই আমাদেরকে সেভাবে বুঝতে হবে। তো সোহাগ, আমরা স্বপ্ন নিয়ে সামনে আরো কথা বলবো। আমাদের অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছে, আমরা তাদের কমেন্ট গুলি একটু পড়ে যাই। স্বপ্ন নিয়ে আমরা আরো কথা বলবো, ইভেন আমরা আরো অনেক কিছু কথা বলবো যে আমাদের আরো বন্ধুদের জন্য আমরা আসলে কতটুকু কি করতে পারি। তো আমরা আসলে সামনে একটু কমেন্ট গুলো পড়ি যে কে কি কি কমেন্ট করেছে। আমাদেরকে একজন বলেছে, ABM শোয়েব বলছে, আমার নানুর বাড়ি পয়েলগাছা, খালেদ কামাল চৌধুরীকে চেনো তুমি? কাকে কাকে? খালেদ কামাল চৌধুরী। খালেদ কামাল চৌধুরী, আচ্ছা। কামাল ভাই নামে একজনের সাথে আমার পরিচয় ছিল। হ্যাঁ, খালেদ কামাল চৌধুরী, না ওইভাবে আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, আমাদের মিজান আহমেদ বলছে, বন্ধু মিজান আহমেদ, যে যেখানেই আছো সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ মিজান। মিজান আহমেদ ইউএসএ বন্ধু গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ মিজান, তুমি ইউএসএ থেকে আমাদেরকে শুনছো। আশা করি ইউএসএ তেও তোমরা সবাই ভালো আছো। এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমরা দোয়া করি যেন তোমরা সবাই ভালো থাকো। নুরুল হুদা আশিক বলছে, প্রথমে মনে করছিলাম আমার এখানে তথা মালয়েশিয়া আছে, এটা তো আমরা পড়েছি। ওবায়দুল্লাহ অপু বলছে, তোদেরকে দেখলে তারুণ্য শক্তি পায় দোস্ত। থ্যাংক ইউ দোস্ত। আসলে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে প্রেরণা দেওয়ার জন্যই আসলে এই প্রোগ্রামের অর্গানাইজ করা। আমরা চাই যে তোরা আমাদের এই
যে গেস্টরা আমাদের সাথে আসবে, আমাদের বন্ধুরা, তাদেরকে দেখে যেন আমাদের বাকি বন্ধুরাও প্রেরণা পায়, তারাও যেন লাইফে ভালো কিছু করে, এটাই আমাদের উদ্দেশ্য। আর আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আশা করি আমরা সবাই লাইফে কোনো না কোনো ভাবে সাকসেস হব। রফিকুল ইসলাম সোহাগ বলছে, বন্ধু তোমাকে শুনে খুব ভালো লাগলো, আমিও ভিক্টোরিয়া কলেজের 2002-03 সেশনের আছে। এটা নাজমুল পড়ে শুনিয়েছে। মোস্তাফিজ তুহিন বলছে সাউন্ড ওকে, ওকে মনে হয় নেট সমস্যা। আমি খাইরুল আমিন আমাদেরকে আবুধাবি থেকে দেখছেন। থ্যাংক ইউ আমিন, আবুধাবি থ্যাংক থেকে ইউ, আমাদের জন্য। থ্যাংক ইউ। সোহাগও থ্যাংক ইউ জানিয়েছে। নোমান জিজ্ঞেস করছে সোহাগ কেমন আছিস? বন্ধু ভালো আছি বন্ধু, থ্যাংক ইউ। বন্ধু কেমন আছো বন্ধু? আশা করি ভালো আছো। আচ্ছা, ওবায়দুল্লাহ অপু বলছে আমার বাড়ি বরুড়া, লক্ষ্মীপুর ইউনিয়ন। ওকে, হ্যাঁ আমি দেখেছি কমেন্টটা বন্ধু। তোমাকে চিনি, তোমার প্রোফাইলে একটু ইতিমধ্যে আমি ঘুরে এসেছি আসলে। বেড়ানোর দাওয়াত রইলো, 2500 আসার দাওয়াত রইলো। সাদিয়া সাদিক বলছে জুম থেকে আসলে ভালো হতো, এটা আমি এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি। জুম থেকে আসলে ভালো হয় কিনা এটা এডমিন বিবেচনা করবে। কাউসার হামিদ শুনতে পাচ্ছি, মামা কেমন আছেন? ওকে। হ্যাঁ মামা ভালো আছে মামা। সামিউল হোসেন দোনাস, আরি ভাইজান কি খবর? সামিউল হোসেন দোনাস, ডোনাস তোকে হ্যাঁ জিজ্ঞেস বন্ধু করেছে। ভালো আছি বন্ধু। ওকে। বাহ, সাবিনা ইয়াসমিন গুড লাক জানিয়েছে। মোহাম্মদ আখতারুজ্জামান শান্ত, ও আমাদেরকে গুড লাক জানিয়েছে। জাকারিয়া ফারুক অনেক বড় একটা কমেন্ট আমাদেরকে লিখেছে, আমরা একটু পড়ি কমেন্টটা। প্রিয় সুরিদ, আসসালামু আলাইকুম। যদি পারেন দেশের এই ক্রাইসিস গুলো তুলে ধরবেন প্লিজ, মানুষকে সচেতন করা দরকার, না হলে আমার মতো আরো হাজার হাজার মানুষ সাফার করবেন, যা আমি চাই না। দেশবাসীকে অনুরোধ করব, আপনারা যারা এখনো সচেতন হননি দয়া করে সচেতন হন, সরকারি নির্দেশনা মেনে চলুন, না হলে এই জাতিকে চরম মূল্য দিতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। Please read the post if you kindly manage time. Really, this is very hard time for me and my family. ভয়াবহ, জানতে চাইলে পড়তে পারেন, অথবা একটা ফেসবুক লিংক দিয়েছে। মহান আল্লাহ আমাদের সহায় হন। বিনীত জাকারিয়া ফারুকী, এ গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট। সবার সচেতনতার জন্য। আমরা জাকারিয়া ফারুকের জি যে বিপদে আছে আমরা জানি না, আমি হয়তো অনেক বন্ধুরা জানে, আমি এখনো জানি না। জাকারিয়া ফারুক যদি যে বিপদে থাকুক, আমরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন, আল্লাহ যেন তাকে আহ হেদায়েত দান করে, এবং তার সুস্থতা কামনা করছি, তার পরিবারেরও সেফটি কামনা করছি। জাকারিয়া ফারুক আমাদের এই রিলেটেড, এই সিচুয়েশন রিলেটেড প্রচুর প্রোগ্রাম আমাদের ইতিমধ্যে হয়েছে। আমরা অনেক ডাক্তার বন্ধুরা যারা আছে তাদেরকে নিয়ে অনেক সচেতনতা প্রোগ্রাম করেছি, এবং যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে নিয়ে করেছি, অনেক অনেক রকমের ভাবেই প্রোগ্রাম করেছি। তুমি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে, যে কিংবদন্তি গ্রুপের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, এবং সেইখানে তুমি দেখে আসতে পারো। আর আমরা ভবিষ্যতেও আমাদের এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি যে এডমিন যেন আরো অনেক অনেক প্রোগ্রাম এখনকার এই সিচুয়েশন রিলেটেড করতে পারে, কারণ আমরা জানি যে আমাদের ডে বাই ডে আমাদের সংখ্যা অনেক বাড়ছে, প্রায় 2500 করে ধরা পড়ছে। কারণ হচ্ছে একটাই, এমন নয় যে এখন বেশি এফেক্টেড হচ্ছে, ব্যাপারটা আসলে এখন প্রচুর পরীক্ষার টেস্ট বেরোচ্ছে। আগে যতটা পরীক্ষা নিরীক্ষা হতো 100 জনের, এখন হচ্ছে মনে করো 10,000 20,000, যার কারণে সংখ্যাটা এখন সামনে আসছে। এটা আগেও ছিল, সামনেও থাকবে। তো এটা একটা সময় আস্তে আস্তে আবার ডিমিনিশ হবে। তো এটার জন্য আমরা সবাইকে, আমি নিজেও একটা প্রোগ্রাম করেছিলাম কিংবদন্তিতে, যে এই সিচুয়েশনে মাথাটা ঠান্ডা রাখতে হবে, এবং এটা নিয়ে আরো অনেক প্রোগ্রাম হচ্ছে, সামনে হয়েছে এবং হবে আশা করি। আচ্ছা, নাজমুল ইসলাম জিতু স্যার, নতুন লুকে সেই লাগতেছে। বন্ধু তোমার জন্য এটা। হ্যাঁ, আর মাথার চুলও ফালানো হয়েছে, সব না মিলে চুল আর কি। অনেকদিন ধরে একটা ফেলেছো, আমি হ্যাঁ। আমি অলরেডি ওকে বলেছি সোহাগকে, যে সোহাগ তোর ডনের মতো লাগতেছে, ডন লুক আমার দিছিস। চুল, আমার তো আগে চুল অনেক লম্বা লম্বা ছিল, অনেক লম্বা চুল রাখতাম, বড় চুল। আমার কাছে তো সোহাগকে মনে হতো কি, যে পড়াশোনা, ওই যে কিছু থাকে না বখাটে ছেলে, কথা শোনা না, একটু মানে সন্ত্রাসী টাইপের, আমার কাছে ওরকম মনে হতো। ওকে তেল দিয়ে চুলগুলো সিটি করে এরকম করে লম্বা লম্বা চুল আঁচড়ে রাখতো। আমি বলতাম এই ছেলেটা একটা বখাটে ছেলে, এটা পড়াশোনা করে না, ক্লাস করে না, মানে খুব। আর কি বলবো, যে থাকে না কিছু ক্লাসের, যে পড়াশোনা টড়াশোনাতে নাম নাই কিছু নাই,
খালি আড্ডা দিয়ে বেড়ায়, এরকম ছিল আর কি। নেই নেই কাজ তো খইবাজ, নেই নেই কাজ সেটাই তো আর খইবাজটাই। এই কাজ তো খই ভাজ না। হুম। সেটাই তো, আপনি কি কি খই ভাজছেন সেটা তো আমরা জানি সব, ঠিক আছে। তো সাইফুল শরীফ, ইউএনও স্যার সার্টিফিকেট, ছবি, চারিত্রিক সনদপত্র এগুলো সত্যায়িত করতে হবে স্যার। যদি করে দিতেন একটা চাকরির দরখাস্ত করতে পারতাম। জি। আমাদের আমার শরীফ request করেছে। এটা এখন এখন আলোচনা হচ্ছে, এটা বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে যে সত্যায়নটা তুলে দেওয়ার জন্য, যে এই সার্টিফিকেট আচ্ছা সত্যায়ন, চারিত্রিক সনদ দেওয়া, যে একজন আরেকজনকে চারিত্রিক সনদ দিচ্ছে, যে আমার জানা মতে তিনি দোয়া তুলসী পাতা, নিজেই দোয়া কিনা এটা জানা যায় না আর কি। তো বন্ধু শরীফ, সেটাই। আমার মনে হয় তোমার চারিত্রিক সনদ ভাবি থেকে নিলে সবচেয়ে ভালো করবে, কারণ ভাবি বলতে পারবে তুমি কেমন। আমরা আমরা বিশ্বাস করি তুমি বেশ ভালো। হ্যাঁ, তুমি যে কোনো মুহূর্তে চলে এখানে আসো, কথা আছে, শুধু শুধু এখানে চারিত্রিক সনদ কথা সত্যায়ন আছে করবো না, সব। সব। এখানে সোহাগ একটু কথা আছে সব। এখানে একটু কথা আছে সোহাগ, বউরা কিন্তু জামাই চারিত্রিক সনদপত্র মোটেও দিতে পারবে না, একমাত্র দিতে পারবে তাদের বান্ধবীরা, কলিগরা, ফেসবুক ফ্রেন্ডরা, বুঝছিস। বউদের কাছে কিন্তু আচ্ছা, জামাইরা ধোয়া তুলসী পাতাই থাকবে, সংসার টিকাতে হবে বলে কথা আছে। না সেটা থাকাই ভালো, সেটা থাকাই ভালো, সেটা সেটাই। থাকাই ভালো। আচ্ছা, ও আরো কমেন্ট করেছে, এই বন্ধুটাই শরীফ, নামাজের পর মাত্র জয়েন করলাম, সকলকে ধন্যবাদ কিংবদন্তি পরিবারের সাথে থাকার। সোহাগ বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে নাহারকেও এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। নাজমুলকে সেলুট, চালিয়ে যাও বন্ধু। থ্যাংক ইউ সোহাগ, থ্যাংক ইউ শরীফ, অনেক অনেক আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের লাইভটা শোনার জন্য। আচ্ছা, আমার ইয়ে থেকে চলে গেছে। আম, কয়েলগাছা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ খালেদ কামাল চৌধুরী পরিসংখ্যান পড়ান, স্যারকে এখন কি স্যারকে আমি চিনেছি, স্যারকে আমি চিনেছি, ওকে। স্যার আমাদের সময় পরিসংখ্যান পড়াতেন। স্যারকে সালাম আচ্ছা, রইলো। আপনার সাথে যদি স্যারের কথা হয়, স্যারকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা পৌঁছাবে। পরিসংখ্যান ওকে। আরেকজন আমাদের বন্ধু বলছে, ফিলিং গুড হোয়েন উই হ্যাভ এ গুড ফ্রেন্ড লাইক ইউ, রাইজিং স্টার অফ নেশন। অবশ্যই আমাদের রাইজিং স্টার বলেই কিন্তু আজকে আমরা চেষ্টা করছি ওর কাছ থেকেও কিছু যেন আমরা ধার পাই, আমরাও হতে চাই রাইজিং স্টার, ও একা হবে কেন, তাই না সোহাগ? না, আমি আবারও বলি, রাইজিং স্টার বা সফল এরকম আসলে কিছুই না, এরকম কিছুই না। আমরা যে বিভিন্ন আমাদেরকেও যে রাইজিং স্টার যেখানে আছি, বানাবে। সেখান থেকে আমরা যার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু সুযোগ আছে, নিজেদের ব্যক্তিগত, পরিবার এবং সমাজের জন্য, পাশাপাশি দেশের জন্য কিছু করা, এটাই হচ্ছে মূল বিষয়। আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে যতটুকু আমরা করতে পারবো, ততটুকু নিজেদেরকে সফল ভাবতে পারবো। তো সোহাগ, মোটামুটি আমরা অনেকটা সময়, আমাদের লাইভের মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমাদের যদিও লাইভের ডিউরেশনটা 1 ঘন্টা ছিল, তারপরেও আমরা আরো কিছু টপিক আমাদের এখনো আছে, আমরা সেগুলোতে যাই, আমরা আবার পরে কমেন্টে আসবো। যেমন স্বপ্ন নিয়ে আমরা কথা বলছিলাম। যেমন তুই বলছিলি যে সবাই কিন্তু স্বপ্নটাকে হাতের মুঠে করতে পারে না, যারা করতে পারে ওরা আসলে অনেক লাকি, ভাগ্যবান। তো সেই যে স্বপ্নটাকে যারা হাতের মুঠে করতে পারলো না, অথবা স্বপ্নের কাছাকাছিও যারা যেতে পারলো না, সবাই তো আসলে জীবনে সাকসেস হয় না, তাহলে তো সবাই ফার্স্ট গার্ল ফার্স্ট বয় হতো। তো আমরা আসলে যারা সাকসেস হতে পারি নাই, আমাদের বন্ধুরা যারা আছে, যারা এখন অনেক খারাপ অবস্থায় আছে, তাদের জন্য এই বাংলাদেশের প্রেক্ষাপটে, যেমন তুই এখন একটা জেলার ইউনো হিসেবে আছিস, একটা ডিস্ট্রিক্টের, তো সে একটা আড়াই উপজেলা, হাজার ডিস্ট্রিক্ট, তো সেই উপজেলা। একটা উপজেলার, সরি, ইউনো হিসেবে আছিস। তো আমি সরি, জেলা বলে ফেলেছি। তো এখন যেমন একটা উপজেলাকে দেখতে পাচ্ছিস, তাই না, বাংলাদেশের সিচুয়েশনটা এখন আমাদের চেয়ে তুই অনেক ভালো দেখতে পাচ্ছিস একটা উপজেলায় কি হচ্ছে কি হচ্ছে না, কিংবা চাইলেই যে সবাই সবকিছু সুযোগ সুবিধা পায় না। যেমন কথার কথা, তুই হয়তো তোর বাবা মার ওইভাবে তত্ত্বাবধান না পেয়েও দিন রাত এক করে হলেও আজকে সাকসেস হয়েছিস, কিন্তু সবাই তো সেটা পারে না, সবার মধ্যে সেই ফোর্সটা কাজ করে না, অথবা সবাই চেষ্টা করে, সবাই কিন্তু সাকসেস হয় না। তোর কি মনে হয়, তুই যখন বিসিএস পরীক্ষা দিয়েছিস তখন তোর সাথে আরো অনেকে দেয় নাই, দিন রাত খাটে নাই?
কিন্তু সবার তো হয় নাই। কিন্তু সেখান থেকে বাংলাদেশের এই সিচুয়েশনকে বেস করে এবং যারা সাকসেস হয় নাই, এই ওভারঅল সবার জন্য একটা মানে কিছু প্রেরণামূলক কথা, যে আজকে আমি এইখান থেকে সে করতে পারে, সেই ব্যাপারে কিছু আমরা শুনতে চাই। আমি একটা বিষয় এখানে বলি। আহ, এই বিষয়টা উত্তর দেওয়ার আগে আমি অন্য একটা বিষয় বলি। আমাদের এই কিংবদন্তি গ্রুপে আহ, আমাদের কিছু ডাক্তার বন্ধু আছেন এবং বিভিন্ন পেশাজীবী বন্ধু আছেন যারা আসলে বিভিন্ন সময় লাইভে আসেন। তাদের লাইভে আসাটা অনেকের জন্য অনেক উপকৃত হয় আমার কাছে যেটা মনে হয়। আমার মনে হয় আমাদের যারা পুলিশ বা প্রশাসন বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে যারা আছে, ইনকাম ট্যাক্স লয়ার বা ইনকাম ট্যাক্সে যারা আছে, তাদেরও এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের টপিক ভিত্তিক যদি কিছু করা যায়, সেক্ষেত্রে যদি আমাদের পক্ষ থেকে কিছু করার থাকে, যেমন আমাদের অনেকে ভূমির বিষয়টা নিয়ে বাংলাদেশের মামলা মোকদ্দমা, যত মামলা মোকদ্দমা আছে তার প্রায় 80 থেকে 90% ভূমি থেকে উদ্ভূত। এই জায়গাটাতে বোধহয় আমরা কিছুটা সাপোর্ট দিতে পারি, আমরা যারা প্রশাসনে আছি আমাদের কিছুটা সাপোর্টিভ আমরা হতে পারি। তারপরে প্রশাসনের অন্যান্য যে সমস্ত বিষয় বিভিন্ন জায়গায় আমাদের প্রশাসনের লোকজন যেহেতু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি কখনো কারো উপকারে আসতে পারি, আমার মনে হয় সেটা যদি কখনো যদি কেউ আমার সাথে ফ্রিলি যোগাযোগ করে, আমি যদি সেই সাপোর্টটা দিতে পারি, তখন আমি মনে করবো যে আমি কিছুটা বন্ধুদের জন্য করতে পেরেছি। এটা একটা বিষয়। আর স্বপ্ন নিয়ে যেটা বলা হয়েছে যে স্বপ্ন যারা সফল হয়নি বা যারা এখনো পিছিয়ে আছে বা এরকম কিছু, আসলে আমার কাছে মনে হয় কি, স্বপ্ন দেখার জন্য তো কোনো পয়সা লাগে না। আর আমার রাজ্যে, আমার মানে স্বপ্নের রাজ্যে আমি রাজা। আমি রাজা, আমি উজির নাজির সবকিছু। আমি যা ইচ্ছা তাই, আমি এলিজাবেথ, আমি যদি বলি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি সবকিছু আমার স্বপ্নের রাজ্যে। তো স্বপ্ন একবার দেখেছি বলে যে আর দেখা যাবে না তা তো না, তাই না? বা এটা তো এরকম না যে আমি ইন্টারমিডিয়েট লাইফে বা অনার্স ফার্স্ট ইয়ারে কাউকে পছন্দ করছি, সে এখন আরেকজনের বউ, তাকে নিয়ে আর স্বপ্ন দেখতে পারবো না। বিষয়টা তো এরকম না। স্বপ্ন যে কোনো সময় দেখা যাবে, এটাকে পরিবর্তন করে সময়ের সাথে তাল মিলিয়ে দেখতে হবে। আর অনুপ্রেরণার যে বিষয়টা, আমাদের ভুটানের যিনি বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং সম্ভবত ওনার নাম, উনি ময়মনসিংহ মেডিকেল কলেজে এসে একটা বক্তব্য দিয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে ওনার বক্তব্যটা। আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা এখানে প্রণিধানযোগ্য। উনি বলেছিলেন, ডু ইউর বেস্ট, সরি, থিঙ্ক ইউর বেস্ট। তুমি তোমার সর্বোত্তম চিন্তা করো, ডু ইউর বেস্ট, সবচেয়ে ভালো কাজটা করো, পরিশ্রম করো, যা যা করা দরকার করো, লিভ দ্য রেস্ট ফর হিম। মানে তুমি ভালো চিন্তা করো, ভালো কাজ করো, বাকিটা উপরওয়ালার জন্য ছেড়ে দাও। হি উইল ডু ফর ইউ, তিনি তোমার জন্য করবেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের, আমি একটা স্বপ্ন দেখেছি বা কিছু একটা চিন্তা করেছি, সেটা হয় নাই, সেটা থেকে আমি আফসোস করে হতাশা করে বসে থাকবো তা তো না। আমি এখন আমার সর্বোচ্চ ভালো, যেটা আমার বর্তমান পজিশন থেকে যেটা ভালো চিন্তা করা যায় সেটা আমি করব। সেটা অর্জন করার জন্য আমার যা কিছু করতে হয়, ওই যে সে হার্ড ওয়ার্ক, প্যাশন্স, ধৈর্য যেটাকে বলি, হার্ড ওয়ার্ক যেটাকে বলি, কিভাবে সেটা করা যাবে সেটা যদি আমরা চিন্তা করি, করে আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটুকু করব, বাকিটা আমি আমি আল্লাহর কাছে ছেড়ে দিব, আমার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিব, ভাগ্যের হাতে ছেড়ে দিব। তিনি আমাদের জন্য যেটা বেটার মনে করেন সেটাই করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায়, পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে আমি মহাজ্ঞানী, সর্বময় ক্ষমতার অধিকারী, আমি জানি কি করব। তো তিনি জানেন, ভালো জানেন আমাদের জন্য কি করবেন। আমার মনে হচ্ছে কোনোভাবে হতাশ হওয়ার কিছু নাই। আমরা পরিবর্তিত পরিস্থিতির সাথে নতুন নতুন করে স্বপ্ন দেখব, সে স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব, অর্জন করার চেষ্টা করব। যতটুকু পাই ততটুকুতে আলহামদুলিল্লাহ বলবো, আমরা খুশি থাকবো, মহান আল্লাহ তাআলার আমরা ইবাদত বন্দেগী করবো, ওনার কাছে শুকরানা আদায় করবো। এটা হচ্ছে আমার বক্তব্য। যেমন আমাদের সার্ভিসে, যেমন আমি এই সার্ভিসে এসেছি, আমাদের পথ কিন্তু অনেক লম্বা। আমি সহকারী কমিশনার হিসেবে যোগদান করেছি, সিনিয়র সহকারী কমিশনার, তারপর উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব। আমি কত দূর যেতে পারবো জানি না। আমি তো এখানে এসেছি মাত্র, রেস মাত্র শুরু হয়েছে। এই যে দৌড়, এই দৌড়ে এক পর্যায়ে আমি কিন্তু নাও থাকতে পারি। তো ওখানে না থাকলে যে আমি শেষ, এটা মনে করা কিছু নাই। আর মানুষের জীবনের এই দৌড় কিন্তু শেষ নাই। এই যে দৌড়াতে শুরু করেছি আমরা, এটা কিন্তু শেষ নাই কোনো। কাউকে সফলও বলা যাবে না। সফল তো আসলে তারাই, বঙ্গবন্ধু সফল। উনি ওনার জীবনে 1/4 জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে একটা স্বাধীন দেশ দিয়েছেন। আমরা যে দেশে এখন বসবাস করছি, সেই স্বাধীন দেশ তিনি দিয়েছেন। সফল বললে ওনাকে বলা যায়, মহাত্মা গান্ধীকে সফল বলা যায়, তাদেরকে সফল বলা যায়। ইভেন তো আমরা ডোনাল্ড ট্রাম্পকে সফল বলতে পারি না। সুতরাং আমি মনে করি, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, যে আমরা আমেরিকাকে আবার পুনরায় কি করব, গ্রেট করবো। উনি প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু আমেরিকাকে যদি উনি বিশ্বের চোখে গ্রেট না করতে পারে, তাহলে কিন্তু উনি মহান না, উনি সফল না। তো সুতরাং সফলতা বা সফল না আমি, এইটা নিয়ে আমাদের পড়ে থাকার কোনো সুযোগ নেই। যে যেখানে আছি
সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যতটুকু সম্ভব সেটাকে আমরা আমাদের সফলতা ধরে নিতে হবে। হ্যাঁ, সোহাগের সাথে আমি একমত। আমি কোরআন শরীফ যখন বঙ্গানুবাদ করে পড়ি আমি ওই আয়াতটা পেয়েছি। আল্লাহ বলেছেন যে আল্লাহ প্রতিটা আয়াতেই বলেছেন, আমি সর্বজ্ঞাতা, আমি সর্বজ্ঞানী, আমি সর্বদাতা, আমি রাজা মহাধিরাজ, আমি মহামহিম। তো আমি যা করি আমার বান্দাদের জন্য তার শ্রেষ্ঠতাই করি, এবং যা তার জন্য ভালো হবে আমি তাই করি, এই বিশ্বাস তোমাদের রাখতে হবে। এবং এই কথা উনি বলেছেন চেষ্টার কথা, যে তোমরা ধর্মের জন্য কর্ম করে যাও, ফল দেওয়ার মালিক আল্লাহ। আমি তোমাদেরকে ফলের চিন্তা করতে হবে না, ফলের চিন্তা করে তোমরা কর্ম করো না, সেটা আমি জানি কাকে কি দিতে হবে। এবং এটাও বলেছেন ইহকালে যে মানুষ ইহকালে অনেক বেশি পেল, সে কিন্তু পরকাল থেকেই পেল। পরে ইহকালে আমি 100-র মধ্যে যদি আমি 60 পেয়ে যাই, বাকি কিন্তু আর 40 রইলো। এটা কিন্তু আল্লাহ একটা ব্যালেন্স করে, এবং উনি ওখানে কোরআনে এই কথাই লিখেছেন, ইহকালে অনেক বেশি বেশি চায়, সে কিন্তু পরকালে কম পাবে। এবং আমি সেই রিজিককে আমি সেইভাবে অ্যাডজাস্ট করি, রিজিককে আমি কমাতে পারি, বাড়াতে পারি। তো ইহকাল অনেক যাওয়ার কিছু নাই, ইহকাল একটা পরীক্ষার ক্ষেত্র মাত্র। এটাও লেখা আছে যে ইহকাল একটা পরীক্ষা, ইহকালে আমাকে অনেক কিছু পেতে হবে, অনেক কিছু করতে হবে, এমন যারা ভাবে, যারা ইহকালকে নিয়ে চিন্তা করে, ইহকাল তো পরকালের একদিনের সমান মাত্র। যারা ইহকালকে নিয়ে বেশি চিন্তা করে তাদের প্রতি আমার অসন্তুষ্টি থাকবে। তো তো আমরা বন্ধুরা বলবো না যে তোমরা কোনো চিন্তা করো না, অথবা তোমরা শুধু এটা নিয়ে ভেবো না। অবশ্যই আমরা সবার জন্য আল্লাহর কাছে সবার জন্যই দোয়া থাকবে, যেন সবাই মিনিমাম যতটুকু তার জন্য দরকার সেইটুকু থেকেও যেন অ্যাটলিস্ট তারা কিছু করতে পারে, তারা যেন অসহায় বিপদ হাত থেকে রক্ষা পেতে পারে। তো সোহাগ, আমাদের এক বন্ধু আমাদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছে, ঘাসফুল হাসান হাসান। ওকে, ওয়ালাইকুম আসসালাম বন্ধু। ওয়ালাইকুম ও আসসালাম বন্ধু। অনুব্রত ধর অনুব্রত ধর বলেছে, ইউনো স্যার নাম্বারটা দিয়ে দিও, প্রয়োজনে বিরক্ত করতে পারি যেন। অনুব্রত ধর জি, তোমার জিরো ওয়ান নাম্বারটা এইট ওয়ান চেয়েছে। সিক্স 01816574056। আশা করি অনুব্রত ধর তুমি নাম্বারটা পেয়ে গেছো। সামিউল হোসেন দোনাশ বলেছে, আরে ভাজা ওটা আমরা পড়েছি। আচ্ছা, জাকারিয়া ফারুক যে আমাদেরকে বলছিল সচেতনতার ব্যাপারে এবং তার ফ্যামিলির ব্যাপারে, সে আরেকটা এসএমএস আমাদেরকে দিয়েছে। আমি গত 22 দিন অসুস্থতায় ভুগছি, আল্লাহর রহমতে শরীর এখন উন্নতির দিকে। আপনি জানেন আমি এই দেশকে সেবা দিতে গিয়ে আজ অসুস্থ, অথচ দেশ আমাকেও আমার পরিবারকে চিকিৎসা সেবা দিতে পারেনি। আমার বাড়ি চট্টগ্রাম এলাকায়, আমার মা কাঁদতে কাঁদতে অর্ধমৃত হয়ে গেছেন। ভাইয়াকে বলেন আমাকে ঢাকায় নিয়ে যাও, আরো বলেন মরলে আমার ছেলের কাছে গিয়ে মরবো। তোমাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি ও আমার পরিবারের জন্য দোয়া চাই, যেন সুস্থ হয়ে মায়ের কাছে আমি ফিরে যেতে পারি এবং আমার দেশ ও দেশের মানুষের হাতে জীবন রক্ষাকারী ঔষধ তুলে দেওয়ার জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরিবারের দিকে খেয়াল রাখবে। ও হচ্ছে একজন জি ফার্মাসিস্ট, কাজ করতে গিয়ে যে আমাদের বন্ধু জাকারিয়া ফারুক যে বলছিল যে এই সময় আমাদের প্রচুর সচেতন হওয়া উচিত, জি, সেই আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, সকলেই সকলের জন্য দোয়া করি যে মহামারী অবশ্যই করোনা ভাইরাস আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তারপরে আমাদের সর্বজ্ঞানী সর্বক্ষমতার আমি মালিক আল্লাহ, উনি আমাদেরকে আসলে সুস্থতা দান করতে পারেন। আল্লাহ সকলকেই সুস্থ করে দিন এবং এই মহামারীর যে তাণ্ডব সেটা থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। আমাদের সকল বন্ধুদের কাছেও রিকোয়েস্ট থাকবে, সবাই আমরা বন্ধু জাকারিয়া ফারুকের জন্য দোয়া করি আল্লাহর কাছে, যে কার দোয়া কখন কবুল হয় বলা যায় না, আল্লাহ যেন এই কারো না কারো উসিলায় আমাদের জাকারিয়া ফারুককে সুস্থ করে দেয়। ওকে। তো এই ছিল আমাদের কমেন্ট। আমাদের আরেকজন বন্ধু আমাদের কমেন্ট করেছে, এত ব্যস্ততার মাঝে লাইভে আসার জন্য সোহাগকে ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। আবু জাফর, তোমাদের ধন্যবাদ। আরেকটা বন্ধু বলেছে তোমাদের আলোচনাটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ বন্ধু, আমাদের আলোচনাটা তোমাদের ভালো লাগলে এটা তাহলেই আমরা সার্থক। আরেকজন বন্ধু আমাদেরকে শুভকামনা জানিয়েছে। তো এই ছিল শুভকামনা আমাদের রইল। বন্ধুদের কমেন্ট। তো সোহাগ, আমরা আহ মোটামুটি প্রোগ্রামের শেষের পর্যায়ে চলে এসেছি। তো আমরা আমাদের এখন বিদায়ের পালা। তো তার আগে আমাদের সকল বন্ধুদের উদ্দেশ্যে যদি শেষ আর কিছু বলার থাকে। শেষ কথা মানে বলতে তো কিছু নাই। শেষ কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের যে পরিবার, আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে নিজের পরিবারকে।
পরিবারকে বেশি করে ভালোবাসতে হবে, নিজের স্ত্রী, সন্তান, বাবা মা প্রত্যেক যারা আছেন তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে, আর পরিবারের মধ্যে সুখ খুঁজতে হবে আর কি। আমি মনে করি পৃথিবীর সকল সুখ হচ্ছে পরিবারের মধ্যে। আর সকলের কাছে দোয়া চাচ্ছি যে যেই দায়িত্বে আছি সেই দায়িত্বটা যাতে যথাযথভাবে পালন করতে পারি, দেশের সেবা যাতে নিজেকে আসলে নিয়োজিত করতে পারি আর কি। তাহলে হয়তো বা সফল হব। আমি সবসময় বলি, উপজেলা নির্বাহী অফিসার হিসাবেও আমি আমার কাছে ভালো লাগে না, কোনোদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না। এই যে করোনা 8 মাস থেকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আমি প্রতিদিন অন্তত 2-2.5 ঘন্টার জন্য হলো এলাকাতে ঘুরি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার একটুখানি অবহেলার কারণে যদি একজন রোগীও বাড়ে, সেটার দায় দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। তো এই জন্য আমরা প্রত্যেকে যে যেখানে আছি সেখান থেকে দেশের জন্য আমাদের করণীয় যেটা আছে সেটা আমাদেরকে করতে হবে। আমাদের এক বন্ধু বলেছেন দেশের জন্য করতে গিয়ে যে অসুস্থ হয়েছেন, দেশ ওনাকে সেই স্বাস্থ্য সেবাটুকু দিতে পারেনি। অবশ্যই আমাদের সকলের প্রত্যাশা থাকবে আমরা যাতে যথাযথ স্বাস্থ্য সেবা পাই, কিন্তু করোনা হচ্ছে এমন একটা মহামারী, এখানে আসলে পৃথিবীর এ পর্যন্ত কোনো দেশই তার সকল নাগরিককে শতভাগ সেবা নিশ্চিত করতে পারে না। সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে সমস্ত ডাক্তার বন্ধুরা আছেন তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের পুলিশের বাইরে আছেন, সেনাবাহিনী আছেন, প্রশাসনে আমরা যারা আছি, শুধু তাই নয় জনগণও এই যে করোনা মহামারীতে তারা নিজেদের কাজকর্ম, সরকারের বিভিন্ন নির্দেশনা এগুলো মেনে চলছেন, প্রতিপালন করছেন। সবাই মিলে যে পরিশ্রম করতেছেন, যে ত্যাগ করছেন, সেই ত্যাগ এটা আমাদেরকে করতে হবে। আসলে দেশ আমাকে কি দিল সেটা বড় কথা নয়, আমি কি দিলাম সেটা বড় কথা। সর্বোপরি আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে দেশের জন্য ভালো কিছু করার। এই অনুরোধ সবার কাছে রাখবো, সবার কাছে দোয়া চাইবো, এবং যে কেউ যে কোনো সময় যে কোনো বিষয়ে যেখানে আমার উপকার করার সুযোগ থাকবে বা কারোর পাশে দাঁড়ানোর সুযোগ থাকবে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করব। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ বন্ধুকে। আমি আসলে কথা কম বলতে পারি, নাজমুন কথা ভালো বলতে পারে, নাহার ও নাহার আমরা নাজমুন না চুমকি হিসাবে বেশি জানি আর কি। তো চুমকি এই সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছে, এই জন্য ধন্যবাদ। আমি আসলে শেষ মুহূর্ত পর্যন্ত হেজিটেট ফিল করছিলাম যে আসবো কি আসবো না, একটু পালিয়ে থাকার চেষ্টা করেছি, ও এনেছে, এই জন্য ওকে ধন্যবাদ। আমাদের নাজমুলকে ধন্যবাদ জানাই, নাজমুল সবসময় পিছন থেকে আমাদেরকে সহযোগিতা করে। আরো যত বন্ধুরা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রোগ্রাম গুলোতে যাই, তবে একটা খারাপ লাগা কিন্তু আছে এই গ্রুপগুলোকে নিয়ে আমার। যেমন এসএসসি 2000-2002 আমরা কিংবদন্তি দিয়ে বোধহয় শুরু, তারপরে বোধহয় আমাদের অনেকগুলো গ্রুপ, উপগ্রুপ, বিভাজন, সাব গ্রুপ অনেক কিছু হয়েছে। এইটা বোধহয় আমরা একটু যত কম করতে পারি তত ভালো, কারণ যত বেশি প্ল্যাটফর্ম হবে তত বেশি বিভাজন হবে, তত সংখ্যাটা কমে আসবে। এইটা থেকে আমরা দূরে থাকতে পারি কিনা সকল গ্রুপের সকল অ্যাডমিনদেরকে অনুরোধ করব। আমি কিন্তু সবগুলো গ্রুপের অনুষ্ঠানে যাই, চেষ্টা করি পিছনে বসে বসে দেখার জন্য, কারণ সবাইকে নিয়েই তো আমরা। এটা আমরা সবাই যদি এটা থেকে দূরে থাকতে পারি আমার মনে হয় ভালো। আমরা একটা প্ল্যাটফর্মে একটা ছাতার নিচে যদি আমরা থাকতে পারি তাহলে সবচেয়ে ভালো। থাকে না যখন ভাগ ভাগ হয়ে যায়, একটাই বলটা আর থাকে না, সেটাই। তো আমার হাজবেন্ড হচ্ছে 96 এর ব্যাচ, ওদের কিন্তু একটাই গ্রুপ। ওরা কিন্তু আমরা কিন্তু ওদের চেয়ে ভালোভাবে শুরু করছিলাম। আমাদের যে পরিমাণ অ্যাক্টিভিটিস ছিল কিংবদন্তি গ্রুপের, ওরা শুনে অবাক হতো, তোরা এত কিছু করছো, আমরা তো কিছুই করি নাই। অথচ আজকে কিন্তু আমরা কতগুলো ভাগে আমাদের ভেঙে গেছে, কিন্তু ওরা কিন্তু একটাই আছে। তো ওরা বলে যে দেখো অনেক ইমরান হাশমির মতো অনেক ফেসগুলো নিয়ে এসে শেষ পর্যন্ত ফুস, তার চেয়ে তো সালমান। অথচ সবার উদ্দেশ্য কিন্তু ভালো, তাই না? সবার উদ্দেশ্যই ভালো, সবাই চেষ্টা করতেছি কল্যাণার্থে কিছু করার জন্য। আমাদের অনেক বন্ধুদের বিপদ আপদে এসেছে এই গ্রুপগুলো, অনেক কাজে আসতেছে। আমার মনে হয় সবাই যদি আমরা, এটা সম্ভব কিনা তাও জানি না, চেষ্টা করতে হবে সবাই একসাথে থাকার। একসাথে যদি নাও থাকা যায় আমি বলবো না থাকার চাইতে কিছু থাকা তো ভালো। তো আশা করি আমরা সবাই একসাথেই থাকবো, একসাথে আমাদের পথ চলা হবে, সামনের দিনগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে মানে শোনার জন্য আর কি। সোহাগ, আমরা আসলে লাকি যে আমরা তোর এতটা ব্যস্ততার মাঝখানে তোর কাছ থেকে 1 ঘন্টা সময় পেয়েছি। 1 ঘন্টা তো বলবো না, 1 ঘন্টা 8 মিনিট সময় পেয়েছি তোর কাছ থেকে। এত ব্যস্ততা, তাও আবার করোনার এই সিচুয়েশনে, যে তোর তো ওখানে অনেক দায়িত্ব। তো আশা করি সোহাগের এই মূল্যবান যে সময়টুকু আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে সোহাগকে, এবং আশা করি সোহাগের এই কথাগুলো আমাদের সবার জীবনে
অনেক অনেক অনুপ্রাণিত করবে, আমাদেরকে সামনে আরো এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা যদি সোহাগ তো অলরেডি বলেই দিল ওপেন ডিক্লারেশন, যার যখন যে কোনো হেল্প প্রয়োজন সোহাগের সাথে যোগাযোগ করলে, ওর যদি মনে হয় যে সোহাগ করতে পারবে তাহলে সোহাগের সাথে যেন যোগাযোগ করেই সোহাগ আমাদেরকে হেল্প করবে। তো থ্যাংক ইউ সোহাগ এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আর সোহাগের সবার শেষ যে কথা, সোহাগের চাওয়া যে সোহাগকে আমাদেরকে অনুপ্রাণিত করলে, এখন সোহাগের আমাদের গ্রুপ থেকে একটাই চাওয়া, আমরা যদি সবাই এক থাকতে পারি, একতাই বল একটা ব্যাপার আছে, তাহলে হবে কি আমরা অনুপ্রাণিত আরো বেশি বেশি হব, আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। এই দোয়া কামনা থাকলো সবার কাছে। তো থ্যাংক ইউ সোহাগ, থ্যাংক ইউ সকল বন্ধুদেরকে আমাদেরকে এই সময়টুকু আমাদের সাথে থাকার জন্য। আশা করি নেক্সট আরেকটা প্রোগ্রামে আমরা এরকমই আরো সফল কাউকে, যে আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারবে এমন কাউকে নিয়ে আমরা হাজির হব তোমাদের মাঝখানে। চোখ রাখো কিংবদন্তি গ্রুপের লাইভ প্রোগ্রামে, প্রেরণা প্রোগ্রামে, যেটা প্রতি শুক্রবার 9টায় অনুষ্ঠিত হয়। তো আশা করি নেক্সট শুক্রবার 9টায় আবার আমরা তোমাদের সাথে দেখা করব, আরেকজন বন্ধুকে নিয়ে তোমাদের সামনে আসব। তো ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া রেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।